নমস্কার বন্ধুরা, আমি মৃন্ময় শ্যাম। আজকে হাজির আবার একটি নতুন ভিডিও নিয়ে। কলকাতার চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, মেট্রোতে ভ্রমণ। চলুন বেরিয়ে পড়া যাক। প্রথমে আমরা আমাদের গন্তব্য স্টেশন থেকে ট্রেনে চাপার জন্য স্টেশনে পৌঁছালাম। ট্রেন ধরলাম 12342 আসানসোল হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস। সকাল সকাল শীতের দিন, ঠান্ডায় মুড়ে গেছে গোটা রাজ্য। সকাল 6টার দিকে তাপমাত্রা প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। আমার ছোট্ট বাচ্চা, তাই সতর্কতাটাও একটু বেশি নেওয়া দরকার। পৌঁছালাম হাওড়া স্টেশনে। নেমে হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনে এগিয়ে চললাম। বাইরে বেরিয়ে হাওড়া থেকে আলিপুর চিড়িয়াখানার বাস ধরলাম। তারপর হাওড়া ব্রিজের ওপর দিয়ে বাস ছুটে চলল। মা গঙ্গাকে বাস থেকেই প্রণাম করলাম। হাওড়া ব্রিজ অতিক্রম করে কলকাতায় প্রবেশ। সকালবেলায় 9টা থেকে 9:30টার মধ্যে রবিবার দিনে রাস্তাঘাট পুরো ফাঁকাই থাকে। পৌঁছালাম আলিপুর চিড়িয়াখানার সামনে। আলিপুর চিড়িয়াখানার সামনে ফুট ওভারব্রিজ ধরে আলিপুর চিড়িয়াখানার গেটের ভিতরে পৌঁছালাম। সেখানে ম্যাপ দেখে হাঁটা শুরু। প্রথমেই দর্শন জিরাফের সঙ্গে। লম্বা গলা, হাঁচলে যেন কোথায় পৌঁছে যাব ভাবছিলাম সেটাই। ঠান্ডা লেগেছে তো আমার হাঁচি, তাই ভাবছি জিরাফেরও হাঁচি হবে হয়তো। তারপর দেখলাম সিংহ। সব জন্তু জানোয়াররা ঘোরাঘুরি করছে, রোদ পোয়াচ্ছে। তারপর পৌঁছালাম ময়ূর দেখতে। এ ময়ূর পেখম মেলেছে, আমাদের দিকে মাঝে মধ্যে দৌড়েও আসছে। ভাবলাম একবার নাচবে, কিন্তু নাচলো না। তারপর দেখা পেলাম হাতির, কিন্তু ওই দূরে ও দাঁড়িয়ে থাকায় মনটা ঠিক ভরল না। পাশে একজন শুয়ে আছে বুঝতে পারলাম। তারপর আমরা দেখলাম হর্নবিল। আমার মেয়েকে হর্নবিলের উচ্চারণ করাতে গিয়ে মহা মুশকিলে পড়লাম। একে তো 3 বছর 6 মাস বয়স, হর্নবিলের উচ্চারণ আর মুখ থেকে বেরোচ্ছে না। যাই হোক, সেইটাকে ছেড়ে পৌঁছালাম নেকড়ের কাছে। এ এক ভয়ানক জীব। পৃথিবীতে আজ পর্যন্ত এই একটি মাত্র প্রাণী নেকড়ে, যাকে মানুষ এখনো পর্যন্ত কোনো দিন পোষ মানাতে পারেনি। এ নিজের মতো করে চলে। আমরা দেখেছি নেকড়ে আজ পর্যন্ত কোনো মানুষের পোষ মানেনি। নেকড়েকে ছেড়ে আমরা এবার পৌঁছে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখার উদ্দেশ্যে। সেখানে ভিড়টা একটু বেশিই ছিল। যাই হোক, অবশেষে বাঘ মামার দেখা পেলাম। গুটি গুটি পায়ে জঙ্গলের ভেতরে হাঁটা চলা করছে, যদিও তার জঙ্গলের পরিসর এখানে ছোট্ট পাড়া। রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আর একজনের কাছে দর্শনে এলাম। সে দেখছি ও বাবা, সুন্দর ঘুম দিচ্ছে। একে শীতকাল, তারপর আবার রোদ। তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম। এসে দেখছি সাদা বাঘ। ও বাবা, এ তো চিত হয়ে ঘুমাচ্ছে, পায়ের ঠ্যাং দুটোকে একদম উঁচু করে ওপর দিকে তুলে। মহা মুশকিল, আমাদের দিকে তাকালোই না। সাদা বাঘ দেখে যাই হোক দেখতে পেলাম কুমির মহাশয়কে। এরও ঘুম। বোধ হয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ খুব খাবার দাবার ভালো দিচ্ছে। তারপর হরিণ দেখলাম, কিন্তু হরিণ দেখেও ঠিক মন ভরল না। একটু এগিয়ে যেতেই দেখি অনেকগুলো হরিণ। এবার হরিণ দেখে মন ভরল। স্পটেড ডিয়ার। স্পটেড ডিয়ার দেখার পর দেখতে গেলাম জেব্রাকে। ও বাবা, ও তো আমাদের দিকে পিছন ফিরেই রয়েছে, সামনের দিকে ঘুরলই না। তারপর পৌঁছালাম সরীসৃপ ভবনে, কিন্তু সরীসৃপ ভবনে সাপ নেই। তারপর চিড়িয়াখানার বাইরে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাফেরা করে আমরা ভিড়ভাট্টাটাকে এড়ানোর জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। খাবারের বড় বড় টিফিন জার নিয়ে মানুষ হাজির। এখানে যেন পিকনিক করতে এসেছে। চিড়িয়াখানায় পশু না দেখে মানুষ দেখা বাড়তে লাগলো বলে আমরা মানুষের উপচে পড়া ভিড়কে উপেক্ষা করে বেরিয়ে চলে এলাম। যাই হোক, চিড়িয়াখানা থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের সামনে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেও দেখছি প্রচুর ভিড়, যেন মেলা বসেছে। বাদাম ভাজা, খেলনা, প্যাঁ পুঁ চারিদিকে বাজছে। যাই হোক, সেসব উপেক্ষা করে টিকিট কাটলাম।
টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালাম, কিন্তু আমার স্ত্রী দেখি সে নিজেই দুটো টিকিট কেটে নিয়ে চলে এসেছে। টিকিট কেটে ভেতরের দিকে আমরা এগিয়ে পড়লাম। এখানটা নীরব, এখানে কোনো মেলা নেই, কোনো প্যাঁপু নেই। মানুষ নিজের মতো পার্কে বসে থাকছে, গল্প করছে, শান্তশিষ্ট জায়গা, একদম ভদ্র সভ্য এলাকার মতো। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছন দিক দিয়ে গ্যালারির ভেতরে প্রবেশ করার জায়গা করেছে। আমরাও ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছন দিকে গ্যালারির কাছে পৌঁছালাম। সেখানে টিকিট দেখাতে হলো, তবে সেই গেটের ভেতর দিয়ে আবার প্রবেশ করতে দিল। আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গ্যালারির জন্য আরও 20 টাকা অতিরিক্ত লাগে। তাছাড়া ভিক্টোরিয়ার পার্কের ভেতর শুধু ঢুকতে গেলে 30 টাকাতেই হয়ে যাবে। সেখান থেকে আমরা ভেতর দিকে ঢুকলাম। ভেতরে কারুকার্য অতীব সুন্দর। ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্য রীতি দেখে যা মনে হলো, ইতালীয় রেনেসাঁ স্থাপত্য ও মুঘল স্থাপত্যের ছাপ আছে। এটি 1906 সালে নির্মাণ কাজের আরম্ভ হয়েছিল এবং 1921 সালে এটির নির্মাণ কাজ সুসম্পন্ন হয়েছিল। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। পৌঁছালাম ব্যালকনিতে। ব্যালকনি থেকে সামনের দিকের অংশ দেখতে অপূর্ব। তারপর আমরা বেরিয়ে চলে এলাম রবীন্দ্র সদন মেট্রোতে। রবীন্দ্র সদন মেট্রো থেকে আমরা মেট্রো ধরে পৌঁছে যাব এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যে আমরা পৌঁছালাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। সেখানে গিয়ে টিকিট কেটে আমরা অপেক্ষা করলাম। আমার মেয়ে আবার সিঁড়ি বা ধাপ দেখলে হেঁটে হেঁটে নামবে, হেঁটে হেঁটে উঠবে, কিন্তু সমতল রাস্তায় বাবার কোলে যাবে, এই এক মহা মুশকিল বাবু। যাই হোক, তারপর মেট্রো এলো। টুকটুক করে মেট্রোতে চেপে পড়লাম আমরা সকলেই। মেট্রো প্রায় সময়েই চলছিল, হয়তো 2-1 মিনিট দেরি হলো, কিন্তু তাতে কি যায় আসে আমাদের। ভিড়ভাড়টা ভালোই ছিল, শীতের দুপুর, কম ভিড় নয়। কলকাতা মেট্রো বর্তমানের কলকাতার যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তারপর এসপ্ল্যানেড থেকে আমরা বাস ধরে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। বাস স্ট্র্যান্ড রোড ধরে এগিয়ে চলল। তারপর বাস চলল হাওড়া ব্রিজের ওপর দিয়ে। এই মোট 750 মিটার দৈর্ঘ্য হাওড়া ব্রিজ পৃথিবীর এক অন্যতম আশ্চর্যের বিষয়। এটি 1945 সালে চালু হয়েছিল, যদিও নকশা তৈরি হয়েছিল 1911 সালে। দীর্ঘ প্রায় 30 বছর ধরে নকশার কাজ এবং পরিকাঠামোগত কাজ করে 1945 সালে চালু হয়েছে। অবশেষে পৌঁছালাম হাওড়া স্টেশন। সেখান থেকে আমরা আমাদের প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম 12339 হাওড়া ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস ধরার জন্য। শিক্ষা দীক্ষা সবই যায় বৃথা, যদি না দেখি এই পৃথিবীর সত্তা। চলুন ভ্রমণে যাই, এই পৃথিবীর সত্তাকে আত্মস্থ করি। লেটস ট্রাভেল, লেটস ফাইন্ড আওয়ার এন্টিটিজ। আজকের মতো এখানেই শেষ। অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।